দীঘাতে এখন সমুদ্রের ঢেউ উথাল পাথাল করছে জোয়ারের সময়, তাই কাউকে এখন সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। তো ঘড়িতে বাজে এখন 5টা। আমরা সবাই মিলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরে, যেটার জন্য আমাদের এই মন্দিরে আসা। আর এবারের দীঘাতে আসা এই একটাই কারণে, এই জগন্নাথ মন্দির, এটার জন্যই কিন্তু আসা। আর এই ওয়েলকাম টু দীঘা। আজকে ভেবেছিলাম সমুদ্রে স্নান করব, কিন্তু আজকে সমুদ্রে স্নান করা যাচ্ছে না, কারণ জলের স্রোত এবং জলের ঢেউ অনেকটাই বেশি এবং অনেকটা আগে চলে এসেছে, তাই জন্য সমুদ্রে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাঙালির সবথেকে প্রিয় জায়গা দীঘা, সেই দীঘার গল্প নিয়ে আজকের আমার এই ভিডিও। দীঘা এখন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে, কারণ দীঘাতে এখন এত সংখ্যক ট্যুরিস্ট বা এত সংখ্যক পর্যটক যান, এবং দীঘার এই সমুদ্রে স্নান করার যে মজা, তার পাশাপাশি জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভুর দর্শন, সব মিলিয়ে কিন্তু দীঘা পুরোপুরি চেঞ্জ। তো আমরা সকাল সকাল বাস ধরে সোজা চলে গিয়েছিলাম নিউ দীঘা। দেখুন, একদম জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে আমাদের বাস যাচ্ছে। আমি, মা, দিদি এবং দিদির মেয়ে সবাই মিলে গিয়েছিলাম। এইবারের আমাদের দীঘা যাওয়ার মূল এবং প্রধান লক্ষ্যই হলো জগন্নাথ মন্দির দর্শন, প্রভুর দর্শন। তার পাশাপাশি কিন্তু একটি সুন্দর অল্প টাকায় ভালো হোটেলে থাকা এবং খাওয়া দাওয়া। যেরকম আমরা মাত্র 600 টাকা একটি হোটেলে ছিলাম। চলুন সেই গল্পটাই শুরু করি। গুড মর্নিং সবাইকে। বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নিতে। আমরা চলেছি দীঘা। দুদিনের অফিসের ছুটিতে আমি, মা, দিদি এবং দিদির মেয়ে সবাই মিলে আমরা 4 জনে মিলে সোজা চলেছি দীঘায়। এটা যেহেতু হট করে প্ল্যান হয়েছে, তাই ট্রেনের টিকিট পাইনি, সেই কারণে আমরা এই মুহূর্তে আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। আমরা সেকেন্ড বাসে যাবো 6টার বাসে। আমরা দীঘায় গিয়ে পৌঁছাবো 10টায়। এবারের দীঘা যাওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে দীঘার মন্দির। দীঘার মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শন করব, পুজো দেবো এবং সমুদ্রে তো স্নান করবোই। খুব মজা করব। শনিবার এবং রবিবার এই দুটো দিন ভালো করে কাটাবো। তোমরা দেখতে থাকো। অনেক দিন ফ্যামিলির সাথে বেরোনো হয় না, এবার ফ্যামিলির সাথে দুটো দিন বেরিয়ে বেশ মজা লাগে। এই হচ্ছে সরকারি বাস কাউন্টার, সবাই বাসের টিকিট কাটছেন। এই হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার। দীঘা, নামখানা, কাকদ্বীপ যাওয়ার জন্য বাসের টিকিট এখান থেকেই পাওয়া যায়। তো জার্নি স্টার্ট হয়ে গেল। একদম কারেক্ট 6টার সময় আমাদের বাস ছেড়ে দিল ধর্মতলা থেকে। এই হচ্ছে দাদা আজকে আমাদের নিয়ে যাবে। ওই হচ্ছে মা, দিদি, আর পুরো বাস এখন ভর্তি। ওই হচ্ছে ইডেন গার্ডেন। তো আমরা এই ধর্মতলাকে বিদায় জানিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। আজকে ছুটির বাজার, আজকে হচ্ছে ঈদের ছুটি, তো সেই কারণে আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা। তাই এটাই সবথেকে উপযুক্ত সময় হচ্ছে পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া। কলকাতা শহরের ময়দান চত্বরের দুধারের এই অপরূপ সৌন্দর্যকে ভেদ করে আমরা সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে সোজা চলে গেলাম একদম টোল ট্যাক্স। সেকেন্ড হুগলি ব্রিজের টোল ট্যাক্স ক্রস করে নবান্ন সামনে দিয়ে সোজা চলে যাচ্ছি আমরা দীঘা। তো সত্যি এত সুন্দর লাগছে এই বৃষ্টির ওয়েদারে, ছুটির দিনে বাসে করে জার্নি করতে। আর আমাদের সরকারি বাস একের পর এক প্রাইভেট বাসগুলোকে বিট করে তার গতিবেগ নিয়ে সোজা চলেছিল দীঘার উদ্দেশ্যে। এত ভালো লাগছিল। ভাড়া নিয়েছে মাত্র 155 টাকা। আমরা সকালবেলার 6টার বাস ধরেছি। তো দারুণ লাগছে। দেখতে দেখতে আমি চলে এলাম কোলাঘাট। তো আকাশ একদম দারুণ হয়ে আছে, পুরো মেঘলা ওয়েদার এখন। এই মুহূর্তে আমি আছি কোলাঘাটে। আকাশটা দেখে জাস্ট অসাধারণ লাগছে। মানে আমি খবর পাচ্ছি, কারণ আমার পরিচিত একটি ফ্যামিলি এখন এই মুহূর্তে দীঘায় আছে। তো তারা বলছে দীঘায় এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমরা এই মুহূর্তে কোলাঘাটে দাঁড়িয়ে আছি, চায়ের বিরতি। জাস্ট ওয়েদারটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে এই ওয়েদার। আর এখানে একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের গাড়ি 3872। ওদিকে আরও গাড়ি দাঁড়িয়ে আছে। বেশি না, এখানে 10 মিনিটের মতো দাঁড়াবে, দাঁড়িয়ে তারপর আবার এরকম এই সেই বাস, এই প্রাইভেট বাসটাকে কখন আমাদের সরকারি বাস বিট করে দিয়ে চলে গেছে। মানে একে আমরা প্রায় 10-15 মিনিট আগেই বিট করে দিয়েছি। এখানে দাঁড়ানোর এতক্ষণ পর তো দেখতে পেলাম। আমরা এখন 7:30টার সময় চলে এসেছি কোলাঘাটে। চা, ডিম টোস্ট, অনেক কিছু দোকান আছে।
বৃষ্টির ওয়েদারে বাস জার্নি কিন্তু অসাধারণ লাগছে। আমরা একের পর এক প্রাইভেট বাসকে বিট করছি এবং দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে কাঁথিতে চলে এসেছি। তো বাড়ির সাথে গেলে এই একটা মজা। এই দেখুন এখন আমার কাছে আছে মিষ্টি, রুটি আর আলুর দম। মায়ের বানানো রুটি, দিদির বানানো আলুর দম এবং মানার আনা মিষ্টি, এই নিয়ে বাস চলেছে আমাদের দীঘার উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা ওয়েদারে বাস চলেছে দীঘার উদ্দেশ্যে। তো গাড়ি আমার এসে পৌঁছালো এখন কাঁথি বাস স্ট্যান্ডে। এই হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ডে চিত্র, বৃষ্টির ওয়েদার এখন। দুধারের এই ঝাউ গাছ বুঝিয়ে দেয় যে আমরা দীঘার একদম কাছে চলে এসেছি। তো দেখতে দেখতে আমি চলে আসলাম দীঘার এই যে গেট, পশ্চিমবঙ্গ লেখা যে গেট, সেই গেট ভেদ করে আমরা ঠিক 10টা 5-এ চলে আসলাম ওল্ড দীঘা। দেখুন ওল্ড দীঘা ভেদ করে আমরা সোজা যাব নিউ দীঘায়। তো এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে আমাদের এই সরকারি বাস যাচ্ছে। এত ভালো লাগছে, আর আমার সিটটা সামনে হওয়ার ফলে খুব সুন্দর লাগছে। তো এখন ঘড়িতে বাজে 10টা 5, একদম কারেক্ট 4 ঘন্টার মধ্যে চলে আসলাম দীঘাতে। নিউ দীঘা বাস স্ট্যান্ডে আছি এখন, SBSTC বাস স্ট্যান্ড। এখান থেকে আর 5 মিনিট দূরেই হচ্ছে আমাদের হোটেল। এবারে সি বিচের সামনে পাইনি, মানে এতটাই ভিড়, আমরা তাই নিয়েছি অমরাবতী পার্কের সামনে। SBSTC বাস স্ট্যান্ড থেকে এই অটো করলাম, এবার আমরা যাব হোটেল আরুষ, অমরাবতী পার্কের পাশে। এই হচ্ছে হোটেল আরুষ। এই হোটেলেই আজকে আমি থাকবো। মাত্র 600 টাকা নিয়েছে আমার থেকে। ভাবুন আজকালকার দিনে 600 টাকাতেও রুম পাওয়া যায়। তো 600 টাকার রুম কিন্তু যথেষ্টই ভালো। দেখুন এই হচ্ছে ওদের হোটেলের এসি রুম, বেশ সুন্দর পরিষ্কার, বাট আমরা নিয়েছি নন এসি 2টো রুম। তো এই হচ্ছে আমাদের একটা রুম। এই রুমটায় আজকে আমি থাকবো, একাই থাকবো। আর ওইদিকে মায়েদের রুম আছে, মা দিদি ওদের রুম আছে ওইদিকে, চলো নিয়ে যাই। এটা হচ্ছে 406। এই রুমটা নিয়ে 600 টাকা। আর এই হচ্ছে 401। এই হচ্ছে মায়েদের রুম, চলুন আপনাদের দেখাই। মা দিদি আর দিদির মেয়ে এই রুমটায় থাকবে। বেশ বড়, বেশ সুন্দর। এই রুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। দুদিকে 2টো বড় বড় জানালা, ওই দিক থেকে পুরো রাস্তার ভিউটা পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর একটি মিরার আছে, একটি টি টেবিল আছে, সব দিক থেকে পারফেক্ট। চেয়ার দেওয়া আছে, বাথরুমটাও বেশ ভালো, এখানেও পাখা চলছে। তো সব মিলিয়ে 600 টাকায় কিন্তু এর থেকে ভালো রুম আর পাওয়া যাবে না। একদম সমুদ্রের ধারে নিলে অনেক টাকা, 3,500-4 হাজার টাকা করে দাম। তো দীঘাতে 1 দিন 2 দিনের জন্য গিয়ে অত টাকা খরচা করা আমার মনে হয় মধ্যবিত্তদের কাছে মানে অবাঞ্ছিত। তো চলছে এখন মুড়ি মাখা, মুড়ি আর আলুর দম মাখা চলছে। মুড়ি আলুর দম, ছোলা সব আছে, রুটিও আছে। বুঝতে পারো, চলে এলাম স্নান করতে। এই মুহূর্তে বিশাল পরিমাণ ভিড়, বিশাল পরিমাণ ভিড় এই মুহূর্তে। তো আমরা আমাদের হোটেল থেকে 15 টাকা করে পার হেড ভাড়া দিয়ে টোটোতে চলে আসলাম সমুদ্রের ধারে। আপনারা চাইলে এই 5 মিনিটের রাস্তা হেঁটেও আসতে পারেন। সমুদ্রের ধারের এই প্রকৃতি দেখে, সমুদ্রের ধারের এত ভিড় এবং জলের মধ্যে এত অ্যাক্টিভিটিস দেখে সত্যি মনটা ভরে গেল। এখানে কিন্তু এবার বেশ অনেকক্ষণ কাটাবো, মানে 1-2 ঘন্টা এখানে কাটাতে ইচ্ছা করে। ওয়েলকাম টু দীঘা। আজকে ভেবেছিলাম সমুদ্রে স্নান করব, কিন্তু আজকে সমুদ্রে স্নান করা যাচ্ছে না, কারণ জলের স্রোত এবং জলের ঢেউ অনেকটাই বেশি এবং অনেকটা আগে চলে এসেছে। তাই জন্য সমুদ্রে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। যেহেতু এখন এমনিতেই মানে সতর্কতা জারি করা আছে, কারণ শম্পা নামক যে ঝড় সেটা শুক্র শনি রবি, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এরিয়া এরকম দীঘার মতো জায়গায় কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। তাই চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার। অনেক সকাল থেকে আমরা যখন বাসে করে আসছিলাম তখন আপনারা দেখলেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বাট এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু কাউকে স্নান করতে দিচ্ছে না। ওই আপনারা এই বোল্ডারে বসে আপনাদের গায়ে জল লাগলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু সমুদ্রে কাউকে নামতে দিচ্ছে না। এই মুহূর্তে হচ্ছে আপডেট। ঠিক আছে, কালকে যদি স্নান করার সুযোগ পাই তাহলে কালকে করবো। দীঘাতে এখন সমুদ্রের ঢেউ উথাল পাতাল করছে জোয়ারের সময়, তাই কাউকে এখন সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। এখন ঘড়িতে বাজে 12টা, 2টোর সময় জল আবার পেছনের দিকে চলে যাবে, তখন এখানটা আবার সমুদ্র সৈকত ফিরে আসবে এবং সবাই স্নান করতে পারবে। এখন যারা স্নান করছে সবাই এই বোল্ডারেই বসে আছে, বোল্ডারগুলোকে ধরে রিক্সের সাথে যতটা জল আসছে এসে যতটা ভিজিয়ে দিচ্ছে আর কি। আর ওরকম বোটিং আপনারা করতেই পারেন, 200 টাকা করে নেবে পার হেড। এটা হচ্ছে নিউ দীঘা।
প্রচণ্ড পরিমাণ ভিড় এখন নিউ দীঘাতে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা বসে বসেই সমুদ্রটাকে এনজয় করব, লোকজন স্নান করছে ওটাই দেখব। আমরা আর আজকে স্নান করব না, যেহেতু জল এখনও কমেনি, কালকে আমরা স্নান করব। তো জল একটুখানি কমার সাথে সাথে অনেক কিন্তু লোকজন জলের মধ্যে নেমে গিয়েছিলেন এবং সবাই মিলে অনেক আনন্দ মজা করে স্নান করছে, যেটা আমাদের দেখে ভীষণ ভালো লাগে। কেমন লাগছে? তারপর দুপুরে আজকে আমরা নিরামিষ খাবো। আমরা ভাত, তরকারি, পেঁপে, পটল ভাজা, আলু ভাজা, শাক এইসব খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরবেলা, এবার একটু যাই ওইদিকে ঘুরে আসি। এই সামনেই হচ্ছে অমরাবতী পার্ক। তো আজকে নিরামিষ খাওয়ার একটাই উদ্দেশ্য, একটু পরে আমরা মন্দিরে যাব বিকালবেলা 4:30-র সময়। তার আগে একটু বেরিয়েছি আমার হোটেলের আশেপাশে একটু ঘুরে দেখবো বলে, আর আমার একটু কাজ আছে সেই জন্য আমি বেরিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা একটি টোটো নিয়ে 4:30-র সময় চলে আসলাম মন্দিরে। মন্দিরের এই পড়ন্ত বিকালে আসার একটাই কারণ সন্ধ্যাবেলার লাইটিংটাও দেখা যাবে, আর সকালবেলার মন্দিরের যে সৌন্দর্য সেটা দুটো একসাথে দেখতে গেলে আপনাদেরকে এরকম সন্ধ্যের সময় আসতে হবে, 4:30, 5টা এরকম সময় আসতে হবে। তো সেই প্ল্যান করেই আমরা আসলাম। তো ঘড়িতে বাজে এখন 5টা। আমরা সবাই মিলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরে, যেটার জন্য আমাদের এই মন্দিরে আসা। আর এবারের দীঘাতে আসা এই একটাই কারণে, এই জগন্নাথ মন্দির, এটার জন্যই কিন্তু আসা। আর এইটা মানে সত্যি এটা এত সুন্দর একটা জগন্নাথ ধাম এই দীঘার মানে দীঘার এই প্রাঙ্গণে করার ফলে, এখানে তো দীঘার সমুদ্রের জন্য সব কিছু তো বিখ্যাত ছিলই, তার পাশাপাশি এই মন্দিরটা হওয়ার পরে যেন 16 গলা পূর্ণ হয়েছে। সত্যি আমার মা, দিদি সবাই আছে, বেশ খুবই ভালো লাগছে। আর এখন জাস্ট সূর্যাস্ত হচ্ছে, মানে সত্যি আকাশটা এত সুন্দর লাগছে। একটু পরেই এই দীঘার যে মন্দিরে যে লাইট সেটা জ্বলে গেলে সত্যি এই জায়গাটা যেন আর একটাই মানে আলাদাই মাধুর্য নিয়ে আসবে। এখানে লোকজনও ভালোই আছে, জায়গাটা খুবই সুন্দর দেখুন। তো ওই দিন সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং সারাদিন মেঘলা ওয়েদার ছিল, যার ফলে আরও ভালো লেগেছে, কোনো গরম লাগছিল না। মন্দিরে প্রবেশ করা শুরুতেই এরকম একটি গম্বুজ আপনারা দেখতে পাবেন, সেখানে সবাই নিজের মনস্কামনা পয়সা ওখানে আটকে বা চিপকে তার যে যার মনস্কামনা প্রভুকে জানাচ্ছেন, এটাই এখানে নিয়ম। তারপর আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করব। তো লোকও হালকা ফোলকা ছিল, আর মন্দিরটা এতটাই বড় জায়গা জুড়ে, যার ফলে মন্দিরে কিন্তু প্রবেশ করলে কোনো ভিড়ভাট্টার কোনো ব্যাপার নেই। চলুন এবার আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করি। মন্দিরের এই হচ্ছে সিংহদুয়ার, এটা দিয়ে আপনারা প্রবেশ করবেন। এটা দিয়ে প্রবেশ করলে ঠিক পুরীতে যেরকম মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আপনারা যে জগন্নাথ দেবের একটি বিগ্রহ দেখতে পান, এখানেও ঠিক সেম দেখতেই পাবেন। সামনে একটি জগন্নাথ দেবের মূর্তি রাখা আছে, সেটাকে আপনারা নমস্কার জানালেন, প্রণাম করলেন, করে এবার আস্তে আস্তে প্রবেশ করবেন। ঠিক পুরীর আদলে করা হয়েছে, পুরীতেও ঠিক সেম এরকমই কিন্তু রাখা থাকে। আর চারিদিকের কারুকার্য মানে সত্যি ভীষণ সুন্দর। মন্দিরটা এতটাই সুন্দরভাবে বানানো হয়েছে, যেটা দেখে আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। চলুন এবার আস্তে আস্তে প্রবেশ করা যাক। এই হচ্ছে মুখ্য দ্বার আর কি, এরপরেই আমরা প্রবেশ করব। বাট প্রথমেই আপনারা যে জগন্নাথ দেবকে দেখতে পেলেন, তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন বিষ্ণুদেবকে, ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা দেখতে পাবেন এখানে বিরাজমান। তো দারুণ লাগছে, দারুণ। এরকম মানে কালো পাথর দিয়ে করা এই বিগ্রহ সত্যি অসাধারণ লাগছে। শ্রী বিষ্ণুকে দেখার পর তাকে প্রণাম জানিয়ে আপনারা এবার সামনের দিকে এগিয়ে যাবেন। আমাদের তো ভীষণ ভালো লাগছে, আমার কাছে তো এটা দ্বিতীয়বার, মা দিদি ওদের কাছে এটা প্রথমবার। তো প্রথমবার ওরা দেখে ভীষণই আনন্দ পাচ্ছে, কারণ সত্যি মন্দিরের এত সুন্দর দৃশ্য দেখে সত্যিই কিন্তু ভালো লাগবে। দেখুন না চারিদিকে এত সুন্দরভাবে করা, তো সেই জন্য আমার মা আর দিদি তো ভীষণ খুশি। তো দুখানা দ্বার পেরোনোর পর এবার কিন্তু আমরা মেন মন্দিরে প্রবেশ করব। মা ভালো লাগছে? আর এই মন্দিরের মধ্যে সবসময় কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে। ভেতরে বাচ্চাদের নাচের প্রোগ্রাম হচ্ছিল, সেটা আপনাদেরকে একটু দেখাবো। এই আমরা প্রবেশ করছি ভেতরে, কিন্তু নাচের একটা দল তারা তাদের প্রদর্শনী করছে এবং বাইরে একটি দল অপেক্ষা করছে। আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন মন্দিরের ভেতরটা অসাধারণ।
দেখুন, এই হচ্ছে মন্দিরের একদম প্রধান জায়গা। মন্দিরের চারিদিকের কারুকার্যটা আপনারা জাস্ট দেখুন, যারা প্রবেশ করছে তারা কিন্তু জাস্ট অবাক হয়ে যাচ্ছে। মন্দিরের যে পাথর, সেই পাথরগুলো এত সুন্দর এবং এতটাই চকচকে, যেটা দেখে ভালো লেগেছে। দেখুন, মন্দিরের এই প্রত্যেকটার যে স্তম্ভ বা গম্বুজগুলোতে কি কি কারুকার্য করা আছে, সত্যিই কিন্তু অসাধারণ লাগছে। আর এই একদম আমরা ঠাকুরের সামনে প্রবেশ করে গেছি। সত্যি মানে এত কাছ থেকে প্রভুকে দেখতে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। তবে এখানেই আমি ডিসাইড করলাম, এই প্রভুর কাছে আমি ডিসাইড করলাম ঠিক এক সপ্তাহের মধ্যে আমি পুরীতেও যাব, প্রভুর একদম মেন যে জায়গা সেখানেও যাব। এখান থেকে প্রভুর দর্শন করে পরের সপ্তাহতেই আমি যাব পুরীতে। তো যাই হোক, এই চারপাশটা আপনারা দেখুন। তো আমরাও ভেতরটা দেখে এবার আস্তে আস্তে চলে আসলাম বাইরে। বাইরেও কিন্তু বন্ধুরা পুরীর মন্দিরের মতো চারিদিকে প্রচুর ঠাকুরের বিগ্রহ রাখা আছে। শুধু ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন করলেই হবে না, বাইরে কিন্তু অনেক অনেক ঠাকুরের মানে মন্দির আছে ছোট ছোট, সেগুলো আপনারা দর্শন করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সব মিলিয়ে কিন্তু এখনও আমাদের ঘোরা শেষ হয়নি, কারণ আরও অনেক জায়গায় আমরা ঘুরবো। এই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা নিচে একটা লম্বা লাইন পড়েছে, ওটা একটি অন্য ঠাকুর দেখার জন্য। চলুন ওইটাও আমরা লাইন দেব। তো জগন্নাথ দেবের দর্শন করলাম, জাস্ট অসাধারণ লাগলো, অসাধারণ, সত্যি কিন্তু সেরা লাগলো, খুবই ভালো লাগলো। আপনারাও আসুন, এসে এখানে কিন্তু প্রচুর সময় কাটিয়ে যান, কারণ এখানে বসার জায়গা অনেক আছে, অনেক। ভগবান দর্শন মনের আনন্দে করে তারপর আরামসে আপনারা এখানে বসে বেশ খানিকটা সময় কাটাতে পারবেন। যদি আমার ইচ্ছা হয় তাহলে তো আমাদের প্রসাদ গ্রহণ করা, তারপরে সব কটা ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমরা মন্দিরের পাশের এই যে নিচের যে চাতালগুলো আছে, এখানে বসে সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে গল্প করব। অনেকজন মিলে এসেছি, সবাই মিলে গল্প করবো। এটা মানে প্রভুর প্রসাদ যাচ্ছে এখন, 3 টাইম না 4 টাইম যে প্রসাদ যায়, তো তার মধ্যে এটা একটা যাচ্ছে। তার মানে পুচকি মেয়ে এই শাড়ি পরলেই না বাবারটা এরকম হয়ে যায়। সেটা মানে পুচকি ও শাড়ি পরেছে তাই 9 বছর। ওরে বাবা রে, অনেক কি পড়ছে, অনেক পড়াশোনা করতে পারে। হ্যাঁ সত্যি তাই, ওখানে হোস্টেলে থাকে। তো মন্দিরে বসে আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার মতো গল্প করলাম। যেহেতু আকাশের ঘনঘটা আমাদের ভালো ঠেকছে না, এক্ষুনি বৃষ্টি নামতে পারে, সেই কারণে আমরা ডিসাইড করলাম মন্দির থেকে আমরা বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে গিয়ে আমরা সমুদ্রের ধারে যাব। সমুদ্রের ধারে গিয়ে বেশ কিছুটা সময় কাটাবো এবং সমুদ্রটাকে সন্ধ্যাবেলার দিকে ফিল করব। তাই সেই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা মন্দির থেকে এবার সবাই মিলে বেরিয়ে যাব। যত সন্ধ্যা হচ্ছে, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যত সন্ধ্যা হচ্ছে মন্দিরের কিন্তু ভিড় তত বাড়ছে, আর মন্দিরের সৌন্দর্যও যেন বাড়ছে। দেখুন, আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে আসলাম, আর বাইরের রাস্তার অবস্থাটা দেখুন, পুরো রাস্তায় জ্যাম লেগে আছে। আর আমরা যে গেটের বাইরে জুতো রেখেছিলাম, জুতোর কাউন্টারে, সেখান থেকে জুতো নিয়ে একটি টোটো করে আমরা সোজা চলে যাব একদম সমুদ্রের পাড়ে, মানে নিউ দীঘা সি বিচের সামনে। তো আমরা সবাই মিলে আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে আমরা জুতোর কাউন্টারের দিকে যেতে লাগলাম। বেশ ভালো লাগছে। আর এটা দেখে ভালো লাগছে যে আমরা যখন বেরিয়ে আসলাম তখন এই পরিমাণ ভিড়, কারণ আমরা 4:30 5টার সময় যখন ঢুকেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না। আমরা ফাঁকায় ফাঁকায় ভালোভাবে প্রভুর দর্শন করতে পেরেছি। তো আমরা টোটো করে ওখান থেকে চলে আসলাম সোজা সবাই মিলে একদম সমুদ্রের সামনে বেশ খানিকটা সময় কাটালাম। কিন্তু সমুদ্রের সামনে কাটাতে কাটাতে খুব জোরে বৃষ্টি চলে আসলো একদম, মানে আমরা সমুদ্রের সামনে ধরুন মানে 10 মিনিটের মতো ছিলাম, তারপরেই খুব জোর বৃষ্টি চলে আসলো। তো আমরা সামনে একটি শেডে নিচে সবাই মিলে দাঁড়ালাম, আর এই বৃষ্টির ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগলো। এইখানে বৃষ্টি অনুভব করতে আমার ভীষণ ভালো লাগলো, কারণ এই জায়গাটা সত্যিই ভীষণ স্পেশাল ছিল। দীঘাতে এসে আমরা সব কিছু পেলাম, আমরা প্রভুর কাছে মানে আমরা এইটুকুই জানালাম, থ্যাঙ্কস জানালাম যে আমরা তোমার দর্শনও করলাম। তো বৃষ্টি ভেজা এই দীঘা, সব কিছু ঘোরাঘুরি, সমুদ্রের ধারে ঘোরা, সব কিছু কমপ্লিট। এই হচ্ছে শনি ঠাকুরের মন্দির। এখান থেকে সোজা গেলে অমরাবতী পার্ক, ওই দিকে হচ্ছে আমার হোটেল। মা দিদিরা আগেই ঘরে চলে গেছিলো, আমি খাবার আনবো বলে ওয়েট করেছিলাম। তো আমি এখান থেকে কিছু চিকেন চপ,
তারপরে মোচার চপ এইগুলো নিয়ে রুটি চিকেন তারপরে চানা এইগুলো নিয়ে ঘরে গিয়েছিলাম। ঘরে গিয়ে সবাই মিলে বসে আরাম করে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ আমরা ভীষণ ক্লান্ত ছিলাম। পরের দিন সকালবেলা আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা সোজা বেরোলাম বিভিন্ন জায়গা ঘুরে দেখবো বলে, যেমন অমরাবতী পার্ক, সায়েন্স মিউজিয়াম, ঢেউসাগর, এইসব জায়গা। তার আগে আমরা অমরাবতী পার্কের সামনে সবাই মিলে কচুরি তরকারি ডিম সেদ্ধ সবাই মিলে খেয়ে নিলাম। নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো অমরাবতী পার্ক, যেটা কিন্তু আমি মানে কোনো দিনও যাইনি, এই প্রথম আমি অমরাবতী পার্কে প্রবেশ করব। আমার তো জাস্ট হেভি লাগছিল। তো ঘড়িতে বাজে এখন 10টা 15, আমরা চলে এসেছি অমরাবতী পার্কের সামনে। এই হচ্ছে অমরাবতী পার্কের রোপওয়ের টিকিট হচ্ছে 100 টাকা 12 বছরের ওপরে, আর 3 থেকে 12 বছরে 65 টাকা। আর এমনি টিকিট কত টাকা দেখি? এমনি অমরাবতী পার্কের টিকিট হচ্ছে 20 টাকা। অমরাবতী পার্কের টিকিট হচ্ছে 20 টাকা। সবাই ঢুকছে। একটা ট্রেনও আছে দেখতে পাচ্ছি, ট্রেনও আছে। বেশ ভালো। মা অনেকবার অমরাবতী পার্কে এসছে, তাই তো যতবারই আসে ততবারই এসছে। এটা নয়, জলটা এখানে নয়। ও এটা অন্য কিছু। আমরা গাড়ি করে যাব না? আজকে হচ্ছে রবিবার, আজকে প্রচুর ভিড় আজকে অমরাবতী পার্কে। এই যে দিদি মা দিদির মেয়ে সবাই মিলে ঘুরছি, আমরা ঘুরছি। এই যে বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, শুধু বাচ্চা কেন বড়দের জন্য আছে। ওই হচ্ছে রোপওয়ে, রোপওয়ের টিকিট হচ্ছে 100 টাকা। প্রচুর বোটিং হচ্ছে। গাছের তলায় সবাই বসে আছে, নিচে বোটিং হচ্ছে, ওপরে রোপওয়ে যাচ্ছে। দারুণ দেখুন, ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে আর নিচে বোটিং। নিচে আবার কচ্ছপ, ওটা গাছের ডাল। হাট খালি লোক, মাথা নাচছে। ভালো করে দেখ ওটা। তুমি দেখো মাথা নাচছে। আবার বলে সাপ, বলছি কচ্ছপ, ওর শেল দেখতে পাচ্ছ না? ওই দেখো মাথা নাচছে। নারকেল গাছের ডাল মারবো তো। আবার বলছি নারকেল গাছের ডাল, মাথা নাচছে। ছোটি ও মাথা নাচছে না, নারকেল গাছের ডাল। মামা ধরে নিচে দিয়ে ভিডিওটা করতে হবে। তো আমরা এখন সবাই মিলে রোপওয়েতে চড়বো অমরাবতী পার্কে। দীঘায় অনেকবার এসেছি, বাট রোপওয়েতে চড়া হয়নি, এবারে চড়বো। এখনই তো উল্টে যাচ্ছে। কেমন লাগছে? Enjoy the ride with us. কেমন লাগছে বল? এখনো চড়িনি। বল। হ্যাঁ বলো। আজকে সব থেকে আজকে আমাদের হিরোইন হচ্ছে দিদি। দিদিকে সব থেকে, তোর মাকে খুব সুন্দর লাগছে। এই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। পুরো পার্কটা আর কি ঘুরিয়ে দেবে, বুঝেছিস? হ্যাঁ ঘুরিয়ে আবার মানে একটা ওভারভিউ আর কি। বাহ, বেশ ভালো লাগছে। হনুমান ওই তো হনুমান, ওই যে হনুমান যা চলে গেছে। বোটিংটা অনেকটা জায়গা জুড়ে, এইটুকুনি না, অনেকটা জায়গা। পুরো গাছের পাতা ঠেকে ঠেকে যাচ্ছে বলো। অমরাবতী পার্কে এরকম টয় ট্রেন আপনারা চড়তে পারেন, বেশ মজার, বেশ ভালো লাগবে। কখনো ট্রেন কখনো বাস, অমরাবতী পার্ককে ঘিরে আছে সুন্দর সুন্দর সব জিনিস। লন্ডন বাস, লন্ডনের দোতলা বাস ঘুরছে, গিয়ে এক্ষুনি মনে ধাক্কা লাগবে ট্রেনটার সাথে। বাবু পাটা লম্বা করে ইয়ে। ভয় পাচ্ছে। তো অমরাবতী পার্কের মধ্যে ঘুরে জাস্ট ব্যাপক লাগছে। ওইদিকে রোপওয়ে,
নিচে বোট রাইডিং হচ্ছে, পুরো পার্কটা কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে সত্যি। আপনারা দীঘাতে আসলে অমরাবতী পার্কটা মিস করবেন না। আমরা এক্ষুনি রোপওয়ে চড়লাম, বাট সবাই বলছে যে বোটিং করবে, বোটিং করতে অনেকটা পরিশ্রম লাগবে, তাই আমার তো ইচ্ছা করছে না, দেখা যাক। এই যে এখানে বোটিং করার জন্য কিন্তু টিকিট কাটা হয়, এই যে টিকিট। তো এখন আমরা বোটিং করবো, কোনটায় যাবো কোনটায় যাবো? এই আমাকেই প্যাডেল করতে হবে। কেলটুকে ধরতে যাচ্ছে এখন স্যার। স্যার আর করবো না, স্যার আর করবো না। তো এখন আমরা সি বিচের ধারে এসেছি, কেনাকাটা করব। সি বিচের ধারে প্রচুর হোটেল আছে, এই যে মায়েরা কেনাকাটা করছে। তো চারিদিকে অনেক কেনাকাটার দোকান আছে, আমাদের যা যা জিনিস কেনার দরকার ছিল আমরা প্রত্যেকে কিনে নিলাম। দীঘাতে আসলে এই একটা সুবিধা, কেনাকাটার দোকান কিন্তু ভর্তি, যেগুলো থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন আপনাদের মনের ইচ্ছা মতো। আপনারা নিউ দীঘা এবং ওল্ড দীঘা যেখানেই থাকুন না কেন, দোকানে কিন্তু একদম মনের মতো সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস এবং বাড়ির লোককে দেওয়ার জন্য কিছু গিফট আমরা এখান থেকে কিনে নিয়ে আবার সমুদ্রের ধারে গেলাম। ওরা এই মুহূর্তে আমি আছি নিউ দীঘাতে। আজকে আমার দীঘাতে দ্বিতীয় দিন, কাল থেকে ঘুরছি, জাস্ট অসাধারণ লাগছে। কালকেও মেঘলা ওয়েদার ছিল, কালকে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং কালকে জোয়ারের জল এগিয়ে এসেছিলো। ঠিক সেম আজকেও কিন্তু এই 12টা-1টার সময় জোয়ারের জল এগিয়ে এসেছে। ঠিক 1:30-2টো নাগাদ জল আবার পিছনে চলে যাবে, বাট এখন এই জোয়ারের জলের মধ্যে কিন্তু প্রচুর লোক স্নান করতে অলরেডি নেমে গেছে। এছাড়া চারিদিকে লোকজন বসে আছে, আমার মা দিদি ওখানে সবাই পেয়ারা খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, বেশ মজা লাগছে। দীঘাতে বারবার আসা, দীঘাতে আমরা যারা বাঙালি তাদের কাছে একদম কি বলবো স্বর্গ যাকে বলে, ঘরের কাছে এত সুন্দর জায়গা দীঘাতে, তাই আমরা প্রত্যেকে আসতে ভালোবাসি। দারুণ লাগছে, খুব এনজয় করছি। দীঘাতে কালকে জগন্নাথ মন্দির, জগন্নাথ প্রভু দর্শন করলাম, আজকে অমরাবতী পার্ক, সায়েন্স মিউজিয়াম, ঢেউসাগর, আরও অনেক জায়গা ঘুরলাম। এবার সমুদ্রের ধারে বসে আছি, দুপুরে লাঞ্চটা করে ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। আজকে সন্ধ্যাবেলা 7:30 নাগাদ আমাদের হচ্ছে ট্রেন, রাত্রিবেলা 11টার সময় পৌঁছে যাবো খাওয়া দাওয়া। সমুদ্রের ধারে কিছুক্ষণ বসে থাকার পর আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা স্নান করব। তো আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে স্নান করতে নামলাম। আজকেও কিন্তু জল কাছে ছিল, তা সত্ত্বেও আমরা স্নান করলাম। তো আজকে খুব মজা লাগলো স্নান করে ওঠার পর আমরা একদম সমুদ্রের সামনেই একটি ভালো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এবং মাটন চাপ নিয়ে নিলাম সবাই মিলে। তো আমরা বিরিয়ানি এবং মাটন চাপ খেয়ে বেশ আনন্দ করে খেয়ে দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা আবার সোজা চলে যাব আমাদের হোটেলে। আর হোটেলে যাওয়ার আগে আপনাদের কিছু জিনিস দেখাই, চলুন আপনাদের একটু এই শনি ঠাকুরের মন্দিরের উল্টো দিকে অমরাবতী পার্ক, ওদিকটা তো দেখিয়েছি, ওদিকে আমার হোটেল, আর এই দিক থেকে আপনাদের সমুদ্রের ধারে নিয়ে যাই কীভাবে আমরা গেলাম। এই সন্ধে পড়তে বাড়িতে মানে রুমের মধ্যে মা দিদি ওরা অপেক্ষা করছিল, ওরা শুয়েছিল, আর আমি একটু বাইরে বেরিয়ে সমুদ্রের ধারে গেলাম। চারপাশের দোকানপাট আপনারা দেখছেন, এই জায়গাটা কিন্তু ভীষণ জমজমাট, মানে নিউ দীঘার সবথেকে জমজমাট যুক্ত জায়গা। এখানে অনেক সুন্দর সুন্দর এবং বড় প্রিমিয়াম হোটেল আছে, যেগুলোর ভাড়া আপনার 3.5, 4, 4.5, 5 এরকম নেবে। তো আমরা একটু অল্প টাকায় হোটেল নেবো বলে আমরা অমরাবতী পার্কের দিকে হোটেল নিয়েছিলাম।
খুব একটা তো অসুবিধা হয়নি, আমি তো হেঁটে হেঁটে 5 মিনিটের মধ্যেই চলে আসছিলাম। আর আরেকবার কেনাকাটার দোকানে ঢু মারলাম, আমি এদিক সেদিক দেখে নিলাম যে আমার কিছু কেনাকাটা বাকি ছিল, ওইগুলোকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আবার আমি একবার সমুদ্রের ধারে যাব সন্ধ্যাবেলার দিকে। সমুদ্রের ধারে যাওয়ার পথে সন্ধ্যাবেলা কিন্তু আপনারা অনেক কিছু পাবেন বাচ্চাদের জন্য, এই গাড়ি, যে গাড়ি আপনারা চড়াতে পারেন বাচ্চাদের। আর সমুদ্রের যেটা একদম মানে ঐতিহ্য যেটা বলে, এরা খুব মাছ ভাজা, কাঁকড়া ভাজা, তারপরে বারবিকিউ, চিকেন রোস্ট, সব কিছু আপনারা সমুদ্রের ধারে পেয়ে যাবেন। তার পাশাপাশি ফুচকা তো আছেই, ফুচকা, চটপটি, পাপড়ি চাট, এইগুলো তো কমন। তো সব কিছু দেখে আবার ফিরে আসলাম হোটেলে। তো আজকে আমার দীঘাতে শেষ দিন, একটু পরেই আমার ট্রেন আছে 7:30টার সময়। তো সত্যি দীঘাতে ছেড়ে যেতে মন করছে না। এসেছিলাম 2 দিনের জন্য, মনে হচ্ছে যেন এখানে আরও 2 দিন কাটালে ভালো হতো। ভালো লাগছে বেশ এই দীঘার চত্বর, কিন্তু বাড়িতে যেতেই হবে, কাল থেকে আবার অফিস। ফিরে আসার সময় রাতে ট্রেনে যে খাবারটা খাবো সেটা একেবারে প্যাক করে নিলাম, কারণ আমি হোটেলে গিয়েই সব কিছু রেডি হয়ে মা দিদিদের নিয়ে একেবারে ওখান থেকে অটো ধরে সোজা স্টেশনে যাব। একদম অটো ধরে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, খাবার টাবার প্যাক করে। রাস্তাঘাটে কিন্তু মোটামুটি ভিড় ভালোই আছে। বললাম দীঘা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে, বেশ ভালো লাগলো, 2 দিন বেশ ভালো করে কাটালাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোটেল থেকে বেরোলাম, আর স্টেশনে চলে আসলাম। তো ঘড়িতে বাজে এখন 7:30। ট্রেন 7:20 ছাড়ার কথা, বাট এই ট্রেনটা তো অ্যাজ এক্সপেক্টেড লেট প্রতিদিনের মতো। আর এই স্টেশন থেকে মন্দির দেখা যাচ্ছে, এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে আমাদের দীঘা স্টেশন। এসেছিলাম বাসে করে, যাবো এবার ট্রেনে করে। এখান থেকে আমার মা দিদি সবাই প্রণাম জানাচ্ছে শেষবারের মতো, আবার কবে দীঘায় আসবে। তো আমরা চলে এসেছি স্টেশনে প্রচুর ভিড়, এই যে সবাই চলে এসেছি। স্টেশন থেকেই মন্দির দেখা যাচ্ছে, অসাধারণ। ঘড়িতে বাজে এখন 7:40। ট্রেন 7:20 ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখন কাঁথিতে আছে, ট্রেন এখন আসেইনি। এই ট্রেনটা একটু লেটই করে, বাট যাই হোক, হাওড়াতে মোটামুটি 12টার মধ্যে পৌঁছে দেবে। বাড়ি 1টার মধ্যে ঢুকে যাব। ঘড়িতে বাজে এখন পাক্কা 8টা। ট্রেন এখন এলো, তাম্রলিপ্ত বা কান্ডারি, যাই নাম ধরো, এটা কান্ডারি ধরো, কান্ডারি এক্সপ্রেস। 7:20 এখান থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল, বাট এখন এলো। জেনারেল কামরায় প্রচুর ভিড়, এই জেনারেল কামরা দীঘায় আসছে। পুরো ট্রেনটায় আমরা সবাই মিলে ঘুমাতে ঘুমাতে, গান শুনতে শুনতে সোজা চলে আসলাম একেবারে হাওড়া স্টেশনে রাত্রিবেলা 1টার সময়। ট্রেনটা অনেকটাই লেট করে দিয়েছিল, তাই বাড়ি ফিরতে ফিরতে আমাদের 2টো বেজে যাবে। যাই হোক, জার্নিটা বেশ ভালোই ছিল। ঘড়িতে বাজে এখন পাক্কা 1টা, রাত 1টা। আমাদের কান্ডারি এক্সপ্রেস এসে পৌঁছালো হাওড়ায়, সবাই নামার জন্য তৎপর। এই ট্রিপ থেকে আমি অনেক স্মৃতি নিয়ে ফিরলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।